শ্বাসকষ্ট হচ্ছে না, ঠান্ডা লাগছে না, গরম লাগছে না, পা ব্যথা করছে না, খিদে পাচ্ছে না, তেষ্টা পাচ্ছে, শরীরের কোনো অনুভূতি নাই। চলো, কিন্তু এই শেষ পথটুকু আমি চাই আপনারা আমার সাথে হর হর মহাদেবের নাম নিয়ে এই পথটুকু পাড়ি দিন। আপনি নাস্তিক হন বা আস্তিক, তাতে কিছুই হয়তো এসে যায় না। আপনি কৈলাস পরিক্রমা করুন বা বাড়ির পাশের মন্দিরে মহাদেবের অভিষেক, তাতে ভক্তির তারতম্য থাকে না। কিন্তু আপনি যদি আমারই মতো সমতলের আনফিট পাবলিক হয়ে থাকেন, মনে মনে এই প্রতিজ্ঞা নিয়ে যে আমাকে কৈলাস পরিক্রমা করতেই হবে, তাহলে এই পর্ব আপনার জন্য। যেখানে ইচ্ছে, আত্মবিশ্বাস আর ভক্তি, এই তিন মিলে এগিয়ে চলার শক্তি। 4 আগস্ট 2025, বাংলার 18 শ্রাবণ, তৃতীয় সোমবার। কৈলাস পরিক্রমা আজ আমার কাছে দ্বিতীয় এবং সবথেকে ক্ষুণ্ণতম দিন। পথ বলছে আমাদের ট্রেক করতে হবে প্রায় 22 কিলোমিটার, 5210 মিটার উচ্চতায় শুরু হয়ে যা গিয়ে দাঁড়াবে 5630 মিটারে, অর্থাৎ 18,471 ফুটে। মাঝে রয়েছে দলমা পাসের মতো খারাপ পাহাড়ি পথের চড়াই, বৃষ্টি, ঠান্ডা হাওয়া কিংবা জমাট কুয়াশার মতো প্রাকৃতিক বাধা। এই সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলার নামই হয়তো শিবশক্তি। আর আমি বিশ্বাস করি এই ভার্চুয়াল পরিক্রমার মধ্যে দিয়েই কৈলাস পরিক্রমা সম্পূর্ণ হবে সেই সব শিব ভক্তদের যারা এই জীবনে একবারের জন্য হলেও কৈলাস পরিক্রমা করার ইচ্ছে রাখে। স্থানীয় সময় সকাল 7:49 শুরু করব আমাদের পথ চলা। গতকাল যখন বিকেলে এসে পৌঁছেছিলাম, সে ওয়েদার আপনারা দেখেছিলেন, এখন ওয়েদার দেখুন, মেঘগুলো আস্তে আস্তে কোথা দিয়ে যাচ্ছে। বাইরে টেম্পারেচার 3 ডিগ্রি, আর এখন টিপ টিপ করে আর কি বৃষ্টির ফোঁটা পড়ছে, কারণ মেঘগুলো এখন অনেক নিচে আছে। সকালবেলা উঠে চা খেলাম একটুখানি, তার সঙ্গে যে একটু ব্রেকফাস্ট করবো সেটাও ভয় করতে পারছি না, কারণ টয়লেট নেই কোথাও। ডেরাপুক থেকে আজ আমাদের গন্তব্য হচ্ছে জুতুলপুক। ডেরাপুক থেকে জুতুলপুক পর্যন্ত টোটাল ডিস্টেন্স আমাদের আজকের দ্বিতীয় দিনের পরিক্রমায় কভার করতে হবে 22 কিলোমিটার। 16,500 আমাদের স্টার্টিং অল্টিটিউড। এরপর আমরা যখন ওই দলমালা লা পাসে পৌঁছাবো, তখন আমাদের অল্টিটিউড হয়ে যাবে প্রায় 18,500 কাছাকাছি। এটাই সব থেকে টাফ, এই প্রথম 6 কিলোমিটার। ব্রিদিং প্রবলেম তো হবেই। কালকে আমি পড়ছিলাম যে অক্সিজেন লেভেল ওখানে 50-এ নেমে আসতে পারে। কালকে আমরা ডে 1-এ যে পথ ধরে এসেছিলাম, আজকে কিন্তু ডে 2-এ সেভাবে কোনো পথ নেই। আর এই যে নদীটা আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে লাচু নদী। তো এই লাচু নদীকে আমরা পার করব এবং ধীরে ধীরে আমাদের অল্টিটিউড বাড়াবো। আজকে 22 কিলোমিটারের যাত্রাপথ 12 থেকে 13 ঘন্টা ধরে রাখতেই হবে। এখন আমরা রয়েছি 5055 অল্টিটিউডে। আমাদের দাদা ঘোরা করে এসেছিলো, কিন্তু এখন আর যেতে পারছি না, কারণ একটুতে শরীর খারাপ করছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনটা খুবই টাফ, এবং শরীর যদি আপনার গ্রিন রেড সিগন্যাল দেয় না যে পারবো না, তাহলে এখান থেকে ফিরে যাওয়াই ভালো। কাকাবাবু गुड मॉर्निंग। गुड मॉर्निंग। चलिए धीरे धीरे निकलना है आज आपके साथ। 3 দিনের এই কৈলাস পরিক্রমার প্রথম দিনের পরিক্রমা হয় জমদার থেকে দেরাপুক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার। অনেকে প্রথম দিনের পরিক্রমা সম্পূর্ণ করে আবারও ফিরে যান জমদুয়ার। অনেকে দ্বিতীয় দিনের পরিক্রমা শুরু করেন এই দেরাপুক থেকে জুতুলপুকের উদ্দেশ্যে। দূরত্ব 22 কিলোমিটার। তবে দ্বিতীয় দিনের এই পরিক্রমা শুরু করা উচিত ভোরের আলো ফুটে যাওয়ার সাথে সাথে। যতটা সম্ভব ধীরে 1 পা 2 পা করে পাহাড়ি পথ ধরে উপরে উঠে আসা, মাঝে মাঝে বিরতি, নিজের এনার্জি ধরে রাখা, অল্প পরিমাণ জল খাওয়া, তারপর আবারও পথ চলা। ওই চড়ায় উঠতে হবে। সবাই আমার সাথে বলুন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজ যদি আমি হাঁপিয়ে যাই, যেন সেই ব্যথাটা আপনাদের হার্টে অনুভূত হয়। আজ হারলে চলবে না। মহাদেব যতই কঠিন পরীক্ষা নিক, প্রকৃতি যতই কঠিন পরীক্ষা নিক, তাও আমাদের পরিক্রমা করতেই হবে। খুব লাকি তারা যারা জীবন অন্তত একবার এই জায়গায় আসার সুযোগ পায়। ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধির সঙ্গেই বাড়তে শুরু করলো আমার হার্টবিট। মনে হলো নিজেই যেন নিজের কানে শুনতে পাচ্ছি হৃৎপিণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি। কৈলাস পরিক্রমার জন্য কেন এত মেডিকেল বা ফিজিক্যাল টেস্ট করতে বলা হয়, তা এই দ্বিতীয় দিনের পরিক্রমা শুরুতেই স্পষ্ট হয়ে যায়। তার উপরে রয়েছে ঠান্ডা হাওয়া আর তেষ্টায় গলা শুকিয়ে আসা। শারীরিকভাবে মানসিকভাবে প্রচণ্ড স্ট্রং হতে হবে।
এই জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত মেডিকেল টেস্ট করায়। মোটামুটি আমরা এখন 5250 মিটার উচ্চতায় পৌঁছে গেছি। খুব স্লো পা ফেলতে হবে। ট্রিপ টু টেম্পলসের ক্যাপ্টেন সতীশজি বলছে, কৌশিক কথা বলো না, মুখ বন্ধ করে চুপচাপ নাক দিয়ে শ্বাস নাও, শ্বাস প্রশ্বাস ছাড়ো। হালাম না বললে আমি আবার 9 লাখ দর্শককে এই অনুভূতি দিতে পারবো না। কারণ আজ যে কষ্টটা হচ্ছে আমি বিশ্বাস করি যারা 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনের সামনে বসে আছে তাদেরও চোখের কোণে জল এসেছে। আর মহাদেব পথ দেখাও। প্রথম দিনের যে পরিক্রমা তার সাথে আজকের টোটালি ডিফারেন্ট। এখানে রাস্তা বলতে কিছুই নেই, এদিকে বড় বড় পাথর। একটা সময় অনুভব করলাম নিজের কথা কেমন যেন জড়িয়ে যাচ্ছে, সব অক্ষরগুলো অস্পষ্ট। কথা বললেই তীব্র বিদ্রোহ করছে আমার জিভ। ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ইঙ্গিত করছে এ পথ সহজ নয়, অনেক ধৈর্য আর অপেক্ষার প্রয়োজন। গলা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। যারা ডে 1 পরিক্রমা করবে তারা কোনো ধারণা করতে পারবে না ডে 2 কী জায়গা। যারা মোটামুটি মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছে যে আমি ট্রেক করব, সে করবেই। দেরাপুক থেকে 2টো রাস্তা বেরোয়। একটা রাস্তা ধরে আমরা এসেছি, একটা রাস্তা ধরে এটা এসছে। এই 2টো রাস্তা এইখানে মিশবে, তারপর চলা শুরু হবে। দেরাপুক থেকে নদীর 2 ধার থেকে আসা 2টো রাস্তা এখানে একসাথে মিশে যাওয়ার পর আবারও পথ চলা। খুব সকালে যেটা বোঝা যায়নি, বেলা বাড়ার সাথে সাথেই সেটা স্পষ্ট হলো। কৈলাস তীর্থভূমিতে তীর্থযাত্রীর সংখ্যা নেহাত মন্দ নয়। শিশু, যুবা, প্রৌঢ় সবাই চলেছে কৈলাসের পথে। কৈলাস সবার জন্য। হিজ এজ 3 সাল, 3 বছরের বাচ্চা, সে চলে এসছে এভাবে। ভাবা যায় এইরকম দুর্গম জায়গায় 70 বছরের মানুষও আছে, 3 বছরের বাচ্চাও আছে। আজকের এই পরিক্রমা আমার একার নয়, সেই সব দর্শক বন্ধুদের যারা হয়তো বিভিন্ন কারণে হাঁটাচলা করতে পারে না, যারা হয়তো শয্যাশায়ী। জীবনে হয়তো একবার ইচ্ছা হয়েছিল যে কৈলাস পরিক্রমা করতে হবে। আজ আমার চোখ দিয়ে আপনারা সবাই দেখবেন মহাদেব সবসময় আছেন, সবার সাথে আছেন। শুধু দরকার বিশ্বাস আর মনের জোর। হ্যাঁ, পারতেই হবে। আমরা চলার পথে একটা জায়গা এলাম, এখানে দোকানপাট রয়েছে, বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। ভাবলাম চড়াই আর নেই, ওই দেখুন সামনে বিশাল উঁচু পাহাড়, ওখানে উঠতে হবে। প্রাকৃতিক কিংবা শারীরিকভাবে ছাড়াও এই পরিক্রমাতে সবথেকে বেশি ট্রাভেল দিয়েছিল আমার পোর্টার, যাকে নেওয়া ছিল আমার কৈলাস পরিক্রমায় মস্ত ভুল সিদ্ধান্ত। কপাল করে একটা পোর্টারও পেয়েছিলাম, যাত্রীর সাথে তার পোর্টার তার সঙ্গেই আছে। ওখানে আমার খাবার দাবার জল সব আছে, অক্সিজেন আছে। ও মনে হচ্ছে ওই ট্রেক করতে এসছে, ও পাই করে দৌড় লাগিয়েছে। দেরাপুক থেকে রওনা দিয়ে প্রায় 3 কিলোমিটার পথ চলে আসার পর দেখা মিলল কিছু দোকানের, যেখানে বিক্রি হচ্ছে টুকটাক খাবার দাবার কিংবা পানীয়। আর আমাদের সকালে আজকে খাবার প্যাক করে দিয়েছিল, আপেল, চকলেট, বিস্কুট, জুস। আমার ব্যাকপ্যাকে রাখা খাবার কিংবা পানীয় আমার অনুমতি ছাড়াই পোর্টারের মুখে। ভেজ নুডলস, ভেজ ভেজ। জাপানের লোকজন তাও ভাষা বুঝতো, এখানে বলছে ভেজ নুডলস। চা হয়, চা হয়, চা হয়, চা হয়, চা হয়, চা মানে কি ভাই? আগে পথ পুরো মেঘে ঢাকা, কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওই যে ওপরের পাহাড়টা উঠতে হবে, ধীরে ধীরে পথ চলে। এটা হচ্ছে মেন রাস্তা, পাথরের রাস্তা। পাশ দিয়ে এরকম মানুষের পায়ে হাঁটার রাস্তা রয়েছে, আর অনেকে শর্টকাট নিয়ে ওদিক দিয়ে উঠছে। খুব কষ্ট ওটা, তবে হ্যাঁ আপনি তাড়াতাড়ি পৌঁছাবেন। অনেকে শুয়েও পড়েছে, কী করবে আর। আর আপনাদেরকে বলবো রেনকোট কিন্তু সঙ্গে অবশ্যই রাখবেন। আমার ব্যাগে রেনকোট রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। যত পথ চলছি না, মাথা দপদপ করছে, পা ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কেমন একটা ঘুম যেন পেয়ে গেছে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি, অনেকক্ষণ ঘুমাই, যেন কত দিনের ঘুম বাকি আছে। তবুও পথ চলতে হবে, পথ শেষ করতে হবে। এখানে তো কোনো রাস্তাই নেই, সব পাথর। পাথরগুলোকে সেট করে রাস্তা করে দিয়েছে। খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, নাহলে পা মুচকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর এর সঙ্গে দেখুন ধীরে ধীরে হাইটও বাড়ছে। একটার পাশে আরেকটা পাথর দিয়ে তৈরি এই চলার পথ, যেখানে খুব সাবধানে পা ফেলতে হবে। কোনো কোনো পাথর
এখনও নড়বড়ে। বেকায়দায় পা ফেললে মুচকে যাওয়া কিংবা পায়ে আঘাত পাওয়া একদমই অস্বাভাবিক নয়। নিচের দিকে তাকিয়ে পা ফেলে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। আর এই পাথরগুলো যে সবসময় সলিডটা নয়, নড়বড়ে পাথরও রয়েছে। খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে উঠতে হবে। শর্টকাটও রয়েছে, এই যে ওরা শর্টকাট নিয়েছে, কিন্তু স্ট্যামিনা না থাকলে শর্টকাট ভুলেও নেবেন না, ওতে কষ্টটা বেড়ে যাবে। সময় সকাল 10:23, আবারও চড়াই করতে হবে। ওই ওপরে উঠতে হবে, এইরকম খাড়া জায়গায় উঠতে হবে। সবাই হাঁপাচ্ছে, আর আমরা উঠে এলাম ওই নিচ থেকে। উচ্চতা বলছে 5433 মিটার ওপরে। এই পথ চলে গিয়েছে, তারপর আবার ওইখানে উঠতে হবে, ওইখান দিয়ে হয়তো ওই ওপরে। আর কিলোমিটার 4.10, এখনও 18 কিলোমিটার হাঁটতে হবে। এই 4 কিলোমিটার এসে অবস্থা খারাপ। এই 4 কিলোমিটার আসা সোজা না, সবটাই তো স্টিপ না। একটা সময় না আপনার শরীর এরকম হয়ে যাবে, ঠান্ডা গরম খিদে তেষ্টা কোনো অনুভূতি আপনার মধ্যে আসবে না, শুধু মনে হয় আমি ঘুমের মধ্যে চলে যাচ্ছি। এ আমাকে বারবার বলছে চলো চলো, এ বুঝতেই পারছে না যে আমি হাঁপিয়ে যাচ্ছি। আবার আমাদের একটা গাইডকে ফোন লাগিয়েছে, গাইডকে দিয়ে বলছে আপনার যে লোক সে স্লো। আমি পোর্টার নিয়েছিলাম শুধু ব্যাগটা ধরার জন্য আর একটু সাপোর্ট দেওয়ার জন্য, সাপোর্ট দেবে আমাকে। ও একটা সাপোর্ট দিচ্ছেই না, উল্টা মাথা খারাপ করছে। ওই ব্যাগ আমাকে নিলে হতো। দোমেলা চোতা 5467 মিটার আমাদের উঠতে হবে ওই জায়গাতে। এইভাবে রাস্তা আস্তে আস্তে খাড়াই হতে 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 ওইখানে গিয়ে পৌঁছাবে। মানুষজন আস্তে আস্তে উঠছে, ওই উঁচু জায়গাটা আছে ওই পাশে উঠতে হবে। আর আশেপাশে এনভায়রনমেন্ট দেখুন, কৈলাসকে সকাল থেকে দেখিনি, এত মেঘ চারিদিকটা মেঘে ঢেকে আছে। এখানে যারা পরিক্রমা করতে যায় না, অক্সিজেন ক্যানের মুখ প্লাস্টিক সব ফেলে। তো এখানকার যারা স্টাফ আছে তারা এরকম ব্যাগ নিয়ে বেরিয়েছে, এই সব কিছু যে ওয়েস্ট এগুলো কালেকশন করছে। পাহাড়ি পথের উচ্চতা ছিলই, এর সঙ্গে যোগ হলো পাথরের মধ্যে দিয়ে চলে যাওয়া ছোট ছোট পাহাড়ি ঝর্ণা। এমন পথে খুবই প্রয়োজন একজোড়া ওয়াটারপ্রুফ জুতো, কারণ এই ঠান্ডায় জুতো যদি কোনোভাবে ভিজে যায় তাহলে পায়ের অবস্থা কী শোচনীয় হবে সেটা আশা করি বলে দেওয়ার দরকার নেই। উচ্চতা 5483 মিটার। এই রাস্তায় খাড়াইতে উঠতে একটা সমস্যা বলতো, ওপরে গ্লেশিয়ার থেকে জল গড়িয়ে আসছে, তো রাস্তা খুব পিছলা। ভালো ট্রেকিং জুতো না হলে জুতো স্কিড করার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর সেই সঙ্গে খোলা জায়গায় প্রচণ্ড হাওয়া। আর এখানে কি ভয় লাগছে জানেন তো, যেখানে রাস্তা নেই না, পাথর, তো মানে একটা পাথর যদি পায়ে একটু হড়কে যায় না, তাহলে একদম মানে পা ভেঙে যাবে, পায়ে মোজ ধরে যাবে। আর পায়ে মোজ ধরে গেলে আমি আর চলতে পারবো না। ঠান্ডা লেগে যাওয়া, পা মুচকে যাওয়া, যতটা সম্ভব নিজেকে প্রোটেক্ট করতে হবে, তার উপর চড়াই করতে হবে। কারণ মনে রাখতে হবে আপনাকে অ্যাট এনি কস্ট পৌঁছাতে হবে। আর আপনি যদি এখানে অসুস্থ হয়ে পড়েন, আপনার পায়ে মুছ লাগে, আপনার জন্য কেউ ওয়েট করবে না। 5500 মিটার উচ্চতায় এসে যেমনি ঠান্ডা, শ্বাসকষ্ট, আর কিছু অনুভব করতে পারছি না। শুধু মনে হচ্ছে প্রচণ্ড ঘুম আসছে, চুপচাপ ঘুমিয়ে যাই। পরিশ্রান্ত পথ চলা, ঠান্ডা হাওয়া, বৃষ্টি, সব কিছু প্রতিকূল পরিবেশ। আমার শরীরের ভেতরে কি চলছে সে অনুভব করার ক্ষমতা আপনাদেরকে তো আমার নেই, বাট পৌঁছতে হবে ওই জায়গাটায়। গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না, নিজের হার্টবিট যেন শুনতে পাচ্ছি। টানা বৃষ্টি, ঠান্ডা হাওয়া, হাতগুলো পুরো জমে গিয়েছে। কত ছোট্ট একটা বাচ্চার মায়ের পিঠে, এদের কষ্ট আরও বেশি। মনে হচ্ছে শরীরে মানে শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে দিয়েছে, এরপর হয়তো দেহ নিথর হয়ে যাবে। যারা পাহাড়ে ওঠে না, ট্রেকিং করে না, হাঁটার অভ্যাস নেই, তাদের কাছে খুব কঠিন ট্রেক, এটা খুবই কঠিন। তারপরে ব্লগ বানাতে হচ্ছে আমাকে। আমি চাই আপনারা আমার সাথে হর হর মহাদেবের নাম নিয়ে এই পথটুকু পাড়ি দিন। বিশেষ করে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না। শ্বাসকষ্ট হচ্ছে না, ঠান্ডা লাগছে না, গরম লাগছে না, পা ব্যথা করছে না, খিদে পাচ্ছে না, তেষ্টা পাচ্ছে, শরীরের কোনো অনুভূতি নাই। শুধু মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে পৌঁছাতে হবে ওখানে। পেটের ভেতরে কী একটা হচ্ছে, মনে হচ্ছে পেটের ভেতরে সব কিছু নাড়ি ভুড়ি যেন পাকিয়ে যাচ্ছে, সব কামড়ে কামড়ে ধরছে। গাইডজি, ও গাইডজি, इसको थोड़ा पकड़िए ना। हर हर महादेव। যত ওপরে উঠছি পাহাড়ের উচ্চতা যেন আরও বেড়ে যাচ্ছে। কোন জায়গাটা যে দলমাপাস সেটা তখনও আমার কাছে পরিষ্কার নয়। ভিজে পাথরের ওপরে বারংবার বসার কারণে আমার পশ্চাৎ দেশ অনেক আগেই ভিজে গিয়েছে। তবে গাইডকে জিজ্ঞাসা করে জানলাম এই পুরো অঞ্চলটাই দলমালা পাস। কেমন যেন
বিশ্বাস হচ্ছিল না। তারপর অল্টিটিউড দেখে নিশ্চিন্ত হলাম, হ্যাঁ, এটাই সেই পাস যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 18,400 ফুট। আর এই পাস পেরিয়ে যেতে পারলেই আপনি এই যাত্রাপথে এক প্রকার সফল। हर हर महादेव, ओम नमः शिवाय। चलिए आगे बढ़ते हैं। हर हर महादेव। একটু শক্তি দাও মহাদেব, শক্তি দাও, একটু কৃপা করো। নিঃশ্বাস ক্রমশ দ্রুত হচ্ছে। যত উপরে উঠছি না, প্রত্যেক মুহূর্তে পথ যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। যে শরীরটাকে টেনে টেনে উপরে তুলছে, না জানি আর কতটা পথ চলতে হবে। ওরে বাপরে, ওইখানে आइए मंजू जी, बस पहुंच ही गए। सतीश जी बस पहुंच गए ना? बस थोड़ा सा और बचा है सर। आप यहाँ तक आ गए तो अब तो हार नहीं मान सकते। कितना? बस थोड़ा सा सर, ये रहा ऊपर आ गया। ऊपर? ओके चलिए धीरे धीरे आगे बढ़ते हैं। ভাবছিলাম এটা নয় বন্ধু, ওই ওপরে আরো উঠতে হবে। উচ্চতা যখন 5,613 মিটার, তখন এক প্রকার নিশ্চিত হওয়াই গেল যে হ্যাঁ, এটাই এই পরিক্রমার সবচাইতে টপ পয়েন্ট। দেখো মহাদেব, তোমাকে সাথে নিয়ে এসেছি। দ্বিতীয় দিনের যে পরিক্রমা, তার সবচেয়ে হাই অল্টিটিউডে, যেখানে অনুভূতিটা এমন যে আমি বেঁচে আছি না মরে গেছি বুঝতে পারছি না। ঠান্ডা হাওয়া, বৃষ্টি, যতই কষ্ট হোক পৌঁছাতে হবেই। নিজের শরীরে যতটুকু পর্যন্ত হার্টবিট রয়েছে, শরীর চলছে, সেই শক্তি দিয়ে এখানে এসে পৌঁছাবো। এতক্ষণ ধরে ছিল হাই অল্টিটিউড, কখন পৌঁছাবো। এবার শুরু হলো বৃষ্টি। যেদিকে যাচ্ছি সেদিক থেকে বৃষ্টি পুরো ধেয়ে আসছে। খুব জোর হচ্ছে, হালকা হচ্ছে, কিন্তু এই হাই অল্টিটিউডে না, এই যে বৃষ্টির ছাঁট পুরো মুখ চোখ সব ভরিয়ে দিচ্ছে, তীরের মতো মুখে এসে লাগছে। অনেকে এগুলো দেখে হয়তো ভাববে আমি পারবো না। মনে রাখবেন যে যারা এখানে উঠছে তারা সবাই আপনার মতো রক্ত মাংসের মানুষ। তাদের সবার শরীর রক্ত বইছে, তাদেরও হাত পা আছে। তো ওরা পারলে আপনি কেন নয়? হয় কেউ আগে উঠবে, কেউ পরে, বাট আমাকে চড়তেই হবে, উঠতেই হবে ধীরে ধীরে। এই যে বৃষ্টি পড়ছে না, এই যে কষ্ট হচ্ছে না, সব পরীক্ষা মহাদেবের। মানে প্রকৃতি আপনাকে আটকাবে, আর এই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে কোথাও নেগেটিভ এনার্জি। যে এনার্জি আপনাকে বলবে যেতে হবে না, থাক, ব্যাক কর, বসে থাক। কিন্তু আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি আছে না, সেটাই টানবে। অনেকে বিভিন্ন দেশ থেকে এসছে, তাদের কাছে একটা ট্রেক, তাদের কাছে একটা ট্যুর, তারা কিন্তু পরিক্রমা মানে বোঝে না। বাট আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে আমরা বুঝি পরিক্রমা মানে। দলমালা পাশে উঠে যাওয়ার পর পাহাড়ি পথ কিছুটা সমতল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তিব্বতী পতাকা। একদল মানুষ এগুলো পরিষ্কার করার কাজ করছে। সামনে দিয়ে বয়ে যাওয়া মেঘ, ঝিরঝিরে বৃষ্টিতে আমার অবস্থা কতকটা ওই ভিজে যাওয়া পতাকার মতোই। একটা ছাতার বড্ড অভাব বোধ করেছি এই পরিক্রমাতে। দলমালা পাস পেরিয়ে রাস্তা যখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে, তখন অদূরেই দেখা দিল নীল জলের গোলাকার কুণ্ড। এর নাম গৌরীকুণ্ড। শিবপুরাণে এই গৌরীকুণ্ডের উল্লেখ রয়েছে। বলা হয়েছে পার্বতী এই স্থানে তার পুত্র গণেশকে সৃষ্টি করেছিলেন। পার্বতী এই গৌরীকুণ্ডের জলে স্নান করতেন, কিন্তু এই পথে সময় কিংবা অসময়ে আগমন হতো মহাদেব কিংবা তার চেলা চামুণ্ডাদের। এই কুণ্ডের জল নিয়েই পার্বতী এই স্থানে গণেশকে সৃষ্টি করেন এবং তাকে এই জায়গা পাহারা দিতে বলেন, যাতে তার স্নানের সময় এই পথে কেউ না আসতে পারে। এমনই একদিনে এই পথে মহাদেবের আগমন হয়। তিনি গণেশের কাছে বাধা পেয়ে ক্রুদ্ধ হয়ে তার ত্রিশূল দিয়ে গণেশের মুণ্ডচ্ছেদ করেন। পরবর্তী সময় গণেশের মাথাটি খুঁজে না পাওয়া গেলেও সামনে দিয়ে যাওয়া একটি হাতির মাথা কেটে গণেশের শরীরে জুড়ে দিয়ে আবারও তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই স্থানে। সেই কারণে ভীষণ পবিত্র এই গৌরীকুণ্ডের জল, যা কৈলাস পরিক্রমাতে অবশ্যই সংগ্রহ করতে হবে। গৌরীকুণ্ডকে একপাশে রেখে পথ ধীরে ধীরে নিচে নেমে গিয়েছে। এই পথ আরও বিপজ্জনক। সামান্য অসাবধান হলে যে কোনো মুহূর্তে পা হড়কে নিচে গুড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে মানুষের ভক্তি হয়তো প্রকৃতির থেকেও
দৃঢ়। এই ঢালু পথেও একদল তিব্বতী তীর্থযাত্রী দণ্ডি কেটে কেটে নিচের দিকে নামছে। বলে বোঝানো সম্ভব নয় এই দৃশ্য কতটা মর্মস্পর্শী। এটা পুরো একদম খাড়াই ঢাল। ক্যামেরা বন্ধ করিস, নাহলে গড়ি যাবো আমি। দলমালা পাশ থেকে সম্পূর্ণ নিচে নেমে এসে একবার পেছন ফিরে দেখলাম। মনে মনে ধন্যবাদ জানালাম দেবাদিদেব মহাদেবকে। প্রকৃতির সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সামনের পথ মসৃণ। কোথায় মেঘ, কোথায় বৃষ্টি, সব প্রতিকূলতা দূর হয়ে যেন একটা রোদ ঝলমলে দিন। পাশেই বিরাট বড় একটা গ্লেশিয়ার, তার থেকে সৃষ্ট ঝর্ণার জল থেকে কুড়িয়ে নিলাম বেশ কয়েকটা পাথর কৈলাস পরিক্রমার স্মৃতি হিসাবে। মহাদেবের এই জায়গায় সবাই পৌঁছতে পারে না, আর এখানে পৌঁছানোর পর স্মৃতি হিসাবে একটা নুড়ি পাথর নিলাম। স্থানীয় সময় 2:46, 2:45, স্টেপ 14,710, কিলোমিটার 9.38, আর বোতলে এইটুকু জলই অবশিষ্ট রয়েছে। দলমালা পাস পেরিয়ে আসার পর হিসাব করে দেখলাম 22 কিলোমিটারের মধ্যে মাত্র 9 কিলোমিটার রাস্তায় এসেছি। এখনও পথ চলা বাকি 13 কিলোমিটার। বিকেল ফুরিয়ে আসার আগেই দ্রুত পথ চলে এই পরিক্রমা সম্পূর্ণ করতে হবে। ওই নিচ দিয়ে বয়ে যাচ্ছে লাচু নদী, যার পাশ দিয়ে পথ চলে গিয়েছে জুথুলপুকের দিকে। যদিও এত কিছুর মধ্যেও একবারের জন্য দেখা পাইনি কৈলাস পর্বতের। শেষ হলো আমাদের চড়াই পথ। এরপর নদীর ধার দিয়ে সমতল রাস্তা, যে রাস্তা আমাদের নিয়ে যাবে জতুলপুক। তবে দূরত্ব নেহাত কম নয়, 10 কিলোমিটার তো হবেই হবে। 3:21, ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস। ওই নি ক্যাপগুলো পড়েছিলাম না, প্রথম দেখেছিলাম নি ক্যাপ, ওই জন্য হাঁটুতে ব্যথা হয়নি। যাদের শরীর ভারী না, যখন ওপর থেকে নিচে নামবে তখন হাঁটু কাঁপে, হাঁটুর উপর ভর পড়ে। বা নি ক্যাপটা পরে নিলে না, এই হাঁটুর উপর ভরটা পড়ে না, হাঁটু ড্যামেজ হয় না এবং হাঁটার নামাটা সহজ হয়। প্রায় 10 কিলোমিটার পথ চলে আসার পর নদীর ধারে আরও একটা জায়গা, যেখানে ডরমিটরি সহ বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে। পানীয় জল থেকে শুরু করে টুকটাক খাওয়া দাওয়া সব কিছু এখানেই পাওয়া যায়। লাচু নদীর ওপরে কাঠের তৈরি ছোট্ট একটা সেতু, সেটা পার করে আবারও পথ চলা। এদিকে কোনো কোনো জায়গাতে রাস্তার ওপর দিয়েই বয়ে গিয়েছে ছোটোখাটো সব পাহাড়ি ঝর্ণা। আর মাঝে মধ্যে রাস্তার উপর দিয়ে এরকম ছোটোখাটো ঝর্ণা বয়ে গিয়েছে, এগুলোই পার করতে হবে। চ্যালেঞ্জ সব দিক থেকে রয়েছে। যদিও রাস্তা সমতল, তার উপরে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি। আসলে কৈলাস পরিক্রমায় না প্রথম যে দিনটা না, সেটা সব থেকে সুন্দর। সুন্দর রাস্তা, নদী, কৈলাসের দেখা। দ্বিতীয় দিন যে পরিক্রমা করলাম, আজকে কৈলাস পর্বতকে একটু দেখা যায়নি, শুধু গৌরীকুণ্ড দেখেছি। দ্বিতীয় দিনের পরিক্রমায় দীর্ঘ পথে কৈলাসকে দেখা না গেলেও নদীর ধারে ওই সবুজ ঘাসের জমিতে দেখলাম অনেকগুলো হিমালয়ান মারমোট। চলার পথে অনেকেই এদের খাবার দেয়। সেই অভ্যাসবশত এরা অনেকটাই সাহসী আর অভ্যাসী হয়ে খাবার নিতে মানুষের কাছে এগিয়ে আসে। কিছুটা আবেগের বশবর্তী হয়ে এদের খাবার দেওয়াটা সত্যি ভুল। অজান্তেই বাস্তুতন্ত্রের বিরাট ক্ষতি। বেলা আরেকটু পড়ে আসতে শুরু হলো বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। লাচু নদীকে আবারও বাঁ দিকে রেখে পথ চলে গিয়েছে জুথুলপুকের দিকে। বৃষ্টি শুরু হয়ে গেল না, কোথাও দাঁড়ানোর জায়গাও নাই, চারিদিকে পাথর, তো ফাঁকা জায়গা। রেনকোট না হলে ছাতা, এই বর্ষা আর সেই ঠান্ডা। জল কাদা, তার মধ্যে আমার দণ্ডি কাটছে এই ঠান্ডার মধ্যে, ভাবা যায়। একটার পর একটা পাহাড়ের বাঁক পেরোচ্ছি, বারবার মনে হচ্ছে হয়তো পৌঁছে গেছি, তা নয়। সময় 5:44, কিলোমিটার 16.47। একটু আগে বৃষ্টিতে ভিজে আমি কি বলবো, কাক ভেজা হয়ে গেছিলাম। এখন আবার এরকম রোদ, গরম লাগছে। রেনকোট খুললাম, আবার পথ চলা শুরু। দূর থেকে এই টেন্টগুলো দেখে ভাবলাম এগুলো মানে আমাদেরই টেন্ট, আমরাই রাত্রিবাস করবো। ও বাবা, এত সৌভাগ্য নয়। সকাল ফুরিয়ে বিকাল হয়ে গেল, পথের কোনো শেষ নাই। মানুষজন ক্লান্ত হয়ে পথে বসে পড়ল, পথের কোনো শেষ নাই। গুগল ম্যাপে সন্ধান পাইনি, তবে ষষ্ঠ ইন্দ্র বলছে
এইটাই হয়তো জুতুলপুক, কারণ ওখানে একটা মনাস্ট্রি রয়েছে। এইটাই হয়তো জুতুলপুক মনাস্ট্রি মনে হচ্ছে। এটাই আমাদের রাত্রিবাসের রাস্তা। দেখা যাক, টিমে তো কাউকে দেখতে পাচ্ছি না, গাইডই বললো, পোর্টারই বললো। বাহ, খাবার দাবার আছে, জলও আছে, অক্সিজেনও আছে। ट्रेकिंग ही है, कैलाश तो दिखता नहीं, तो जो लोग पहले दिन परिक्रमा कर ले वो तो सही है। কথা হচ্ছিল আমাদের গাইড তেনজিংয়ের সাথে। ও আগেই বলেছিল দ্বিতীয় দিনের পরিক্রমাতে কৈলাসের দেখা পাওয়া যায় না। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, ট্রেকিং আর নিজের ফিটনেসের পরীক্ষা। অর্থাৎ যারা প্রথম দিনের পরিক্রমা করে ফিরে গিয়েছে তারা খুব একটা ভুল কাজ করেনি। স্থানীয় সময় সন্ধ্যে 7:18। অবশেষে দেখা হলো আমাদের টিমের জনা কয়েকের সঙ্গে, যারা আমার কিছু আগেই এসে পৌঁছে গিয়েছেন জুথুলপুক। স্থানীয় সময় রাত 8:36, ভারতের সময় 6:06। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি এখানে পৌঁছানো খানিক পরে বৃষ্টি রয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করতে হবে, সবাইকে এখান থেকে খাওয়া নিচ্ছে। ও আপনাদের একটা জিনিস আমি দেখাই, হ্যাঁ এটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি কোন কুণ্ডের জল খাইনি বলে অনেকে তো অনেক কিছু বলছে। এটা হচ্ছে গৌরী কুণ্ডের জল। আরেকজন যে পোর্টার ছিল, মানে সব পোর্টার তো সমান না, আমার পোর্টারটা যেমন একটা 6 অক্ষরের, বাকি অনেক পোর্টার খুব ভালো, তো সে জল এনে দিয়েছে গৌরীকুণ্ডের। মানস সরোবরের জল তো নিয়েছে, এটা হচ্ছে গৌরীকুণ্ডের জল, যেটা সময় দেখলাম। আজ আমাদের খাবারে রয়েছে পপকর্ন, সেই সঙ্গে হচ্ছে ফুলকপির তরকারি, গরম গরম ভাত, রক্তের মতো রাঙা স্যুপ, আর আমার ফেভারিট হচ্ছে মুগ ডাল। আর আমি বলে একটু ঘি দিতে আমাকে। এই হচ্ছে আমাদের টোটাল খাওয়া দাওয়া। এসে আসার পরে 4 বিস্কুটের ব্যবস্থা ছিল। আমি জানি আপনাদের খিদে পাবে এরকম ট্রেক করে আসার পর, আমারও পাচ্ছে। বাট একটা জিনিস বুঝে নিতে হবে যে এখানে কিন্তু কোনো টয়লেট নেই। এই যে এত বড় একটা অ্যাকোমোডেশন, এত সুন্দর ঝা চকচকে, ফরেনাররাও এসে থাকছে, টেন্ট রয়েছে, রুম রয়েছে, বাট এখানে কোনো টয়লেট নেই। টয়লেট করতে যেতে হবে বাইরে, মানে পাবলিক টয়লেটে। আর পাবলিক টয়লেটের অবস্থা না বলাই ভালো, তার মানে নদীর ধারে। মানস সরোবরে টয়লেট ছিল না, দেরাপুকুরেও টয়লেট ছিল না, জুতুলপুকুরেও টয়লেট নাই। ভাবুন তাহলে। আজকের খাওয়া ভাই এক্সিলেন্ট হয়েছে। স্পেশালি খিচুড়ি তো আগের দিন হয়েছিল, মুগের ডাল, দারুণ লাগছে খেতে। ভাত খাওয়ার পরে ভাবো হাত ধুবো কোথায়, বাহার, মানে হোটেলে হাত ধরার অবস্থা নেই। বাইরে গেলাম, সে নল দিয়ে জল আসছে। এমনিতে বাইরে বৃষ্টি হয়েছে, ওদের ঠান্ডা, তারপরে নলের জলে হাত দিয়েছি, হ্যাঁ মনে হচ্ছে হাতে হাজার হাজার সূচ এসে ঢুকে গেছে, এরকম এত ঠান্ডা। কোনো রকমের জল দিয়ে মুখে কুলুকুচি করে বেরিয়ে গেলাম। আগামীকাল আমাদের রয়েছে কৈলাসের তৃতীয় পরিক্রমা, যেটা আপনারা দেখবেন এর পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে বা নতুন গল্পের আপডেট পেতে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম, ফেসবুকে অবশ্যই ফলো করুন, যার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। গুড নাইট, টাটা, জয় হিন্দ।